গল্পের লেখক হলেন বহুমুখী প্রতিভায় প্রতিভাত সেই অমর সাহিত্যিক সত্যজিৎ রায়, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1921 সালের 2রা মে কলকাতায় এবং তার মহাপ্রয়াণ ঘটে 1992 সালের 23শে এপ্রিল কলকাতায়। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে মহাকাশের দূত। 22শে অক্টোবর, ব্রেন্টউড। 15ই অক্টোবর। প্রিয় শঙ্কু, মনে হচ্ছে আমার 12 বছরের পরিশ্রম ও অধ্যবসায়ের ফল পেতে চলেছি। খবরটা এখনো প্রচার করার সময় আসেনি, শুধু তোমাকেই জানাচ্ছি। কাল রাত 1:37-এ এপসাইলিন ইন্ডি নক্ষত্রপুঞ্জের কোনো একটা অংশ থেকে আমার সংকেতের উত্তর পেয়েছি। মৌলিক সংখ্যার সংকেতের উত্তর মৌলিক সংখ্যাতেই এসেছে। সুতরাং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ছায়াপথের ওই অংশে কোনো একটি গ্রহ বা উপগ্রহে এমন প্রাণী আছে যারা আমাদের গণিতের ভাষা বোঝে এবং যারা পৃথিবীর মানুষের সঙ্গে যোগ স্থাপন করতে সক্ষম ও ইচ্ছুক। তবে আশ্চর্য এই যে পৃথিবী থেকে এই বিশেষ নক্ষত্রমণ্ডলের যে দূরত্ব, তাতে বেতার তরঙ্গে সংকেত পৌঁছাতে লাগা উচিত 10 বছর। আমি প্রথম সংকেত পাঠাই আজ থেকে 12 বছর আগে। নিয়মমতো উত্তর আসতে লাগা উচিত ছিল আরও 8 বছর। সেখানে মাত্র 2 বছর লাগলো কেন? তাহলে কি এই প্রাণী বেতার তরঙ্গের গতির চেয়েও অনেক বেশি দ্রুত গতিতে সংকেত পাঠানোর উপায় আবিষ্কার করেছে? এরা কি তাহলে মানুষের চেয়েও অনেক বেশি উন্নত? যাই হোক, এই নিয়ে এখন আর মাথা ঘামিয়ে লাভ নেই। তোমাকে খবরটা দিলাম কারণ আমার মতো তোমারও নিশ্চয়ই মিশরের সেই প্যাপাইরাসের দৈববাণীর কথাটা মনে পড়ছে। আশা করি ভালো আছো। নতুন খবর পেলেই তোমাকে জানাবো। শুভেচ্ছা নিও, ফ্রান্সিস। ইংল্যান্ডের বিখ্যাত জ্যোতির্বিদ ফ্রান্সিস ফিল্ডিং হলো আমার 22 বছরের বন্ধু। অন্য গ্রহে প্রাণী আছে কিনা বহু চেষ্টায় তার কোনো ইঙ্গিত না পেয়ে বিশ্বের অধিকাংশ বৈজ্ঞানিক যখন প্রায় হাল ছাড়তে বসেছে, ফিল্ডিং তখনও একা তার নিজের তৈরি 95 ফুট ডায়ামিটারের রিসিভার তার নিজের বাড়ির পিছনের জমিতে বসিয়ে এক নাগারে বছরের পর বছর ছায়াপথের একটি বিশেষ অংশে 21 সেন্টিমিটারের বেতার তরঙ্গে গাণিতিক সংকেত পাঠিয়ে চলেছে। আজ তার সফলতার ইঙ্গিত পেয়ে আমার মনটা আনন্দে ভরে উঠেছে। ফ্রান্সিস যে প্যাপাইরাসের দৈববাণীর কথা তার চিঠিতে উল্লেখ করেছে, সে বিষয়ে কিছু বলা দরকার। প্রাচীন মিশরের একটানা 3500 বছরের সভ্যতার ইতিহাসে অনেক রাজার উল্লেখ আছে এবং এদের সমাধি খুঁড়ে প্রত্নতত্ত্ববিদরা অনেক আশ্চর্য জিনিস পেয়েছেন। মৃত্যুর পরে রাজার আত্মা যাতে সন্তুষ্ট থাকে তার জন্য কফিনবদ্ধ শবদেহের সঙ্গে ধনরত্ন, পুঁথিপত্র, পোশাক পরিচ্ছদ, বাসনকোসন ইত্যাদি বহু সামগ্রী পুড়ে দেওয়া হতো সমাধির মধ্যে। এই সমাধির প্রবেশদ্বার বাইরে থেকে বন্ধ করে দিলেও ভিতরের জিনিসপত্র অনেক সময় লুট হয়ে যেত। 1922 সালে বালক রাজা তুতানখামেনের সমাধি আবিষ্কার হবার পরে যখন দেখা গেল যে প্রবেশদ্বারের সিলমোহরটি অক্ষত রয়েছে, তখন প্রত্নতত্ত্ববিদদের মধ্যে হইচই পড়ে গিয়েছিল। আজ কায়রো মিউজিয়ামে গেলে দেখা যায় কি আশ্চর্য সব জিনিস ছিল এই সমাধিতে। গত মার্চ মাসে আমেরিকান ধনকুবের ও শখের প্রত্নতত্ত্ববিদ গিডিয়ন মর্গেনস্টার্ন কায়রোতে বেড়াতে এসে খবর পান যে সেই দিনই সকালে স্থানীয় পুলিশ 2টি চোর ধরেছে, যাদের কাছে প্রাচীন মিশরের বেশ কিছু মূল্যবান জিনিস পাওয়া গেছে। তারা স্বীকার করেছে যে জিনিসগুলো এসেছে একটি মাস্তাবা বা সমাধি থেকে। নাইলের পূব পাড়ে বেনি হাসানে একটি চুনাপাথরের টিলার গায়ে লুকানো ছিল এই মাস্তাবার প্রবেশপথ। মর্গেনস্টার্ন তৎক্ষণাৎ মিশর সরকারের অনুমতি নিয়ে নিজের খরচে একটি প্রত্নতাত্ত্বিক দল খাড়া করে এই মাস্তাবার ভিতরে খোঁড়ার কাজ শুরু করে দেয়। ধনরত্ন বিশেষ অবশিষ্ট না থাকলেও একটি জিনিস পাওয়া যায় যেটা খুবই অদ্ভুত এবং মূল্যবান। সেটা হলো একটা প্যাপাইরাসের দলিল। প্যাপাইরাস গাছের আঁশ চিরে নিয়ে তাকে পানের তরকের মতো করে পিটিয়ে পাতলা করে কাগজের মতো ব্যবহার করত মিশরীয়রা।
এতদিন যেসব প্যাপাইরাস পাওয়া গেছে তার বেশিরভাগই রাজপ্রশস্তি বা ঐতিহাসিক ঘটনার বর্ণনা বা স্থানীয় উপকথা। কিন্তু এবারের এই প্যাপাইরাসটির পাঠোদ্ধার করে জানা যায় সেটা কতগুলি দৈববাণী, যাকে ইংরেজিতে বলে ওরাকলস। ফ্রান্সের দৈবজ্ঞ নস্ট্রাডামুসের ওরাকলসের কথা অনেকেই জানে। আজ থেকে প্রায় 500 বছর আগে পদ্যে লেখা 1000 ভবিষ্যৎবাণীর অনেকগুলোই পরবর্তীকালে আশ্চর্যভাবে ফলে গেছে। লন্ডনের প্লেগ ও অগ্নিকাণ্ড, ফরাসি বিপ্লবের ষোড়শ লুইয়ের গিলোটিনে মুন্ডপাত, নেপোলিয়ন হিটলারের উত্থান পতন, এমনকি হিরোশিমা ধ্বংসের কথা পর্যন্ত নস্ট্রাডামুস বলে গিয়েছিলেন। মিশরের এই প্যাপাইরাসেও এই ধরনের ভবিষ্যৎবাণী রয়েছে, কিন্তু সবগুলোই বিজ্ঞান সংক্রান্ত। হয়তো যার সমাধি তিনিই করেছেন এইসব ভবিষ্যৎবাণী। যিনি করে থাকুন, তার গণনায় স্তম্ভিত হতে হয়। আজ থেকে 5000 বছর আগে বলা হয়েছে বাষ্পযান, আকাশযান, টেলিফোন, টেলিভিশন আবিষ্কারের কথা। যান্ত্রিক মানুষের কথা বলা আছে, কম্পিউটারের বর্ণনা আছে, এক্স রে, ইনফ্রারেড রে, আল্ট্রাভায়োলেট রের কথা বলা হয়েছে। সবচেয়ে আশ্চর্য যা বলা হয়েছে এবং যেটা সবে বৈজ্ঞানিক মহল মেনে নিতে বাধ্য হয়েছে সেটা হলো এই যে সৌরজগতে একমাত্র পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে প্রাণী নেই। আমাদের সৌরজগতের বাইরে মহাকাশে আরও অসংখ্য সৌরজগৎ আছে, যেখানে নাকি নানান গ্রহে নানা রকম প্রাণী আছে, কিন্তু মানুষের মতো প্রাণী আছে কেবল আর একটি মাত্র গ্রহে। এই গ্রহের মানুষ পৃথিবীর মানুষের চেয়ে নাকি অনেক বেশি উন্নত। শুধু তাই নয়, বহুকাল থেকে নাকি 5000 বছরে একবার করে এই গ্রহের মানুষ পৃথিবীতে এসেছে এবং পৃথিবীর মানুষকে সভ্যতার পথে বেশ খানিকটা এগিয়ে দিয়ে গেছে। প্যাপাইরাসের লেখক নিজেই নাকি এমন একটি গ্রহান্তরের মানুষের সামনে পড়েছিলেন এবং তার ভবিষ্যৎবাণীর ক্ষমতার জন্য নাকি এই ভিন গ্রহের মানুষই দায়ী। এই আশ্চর্য প্যাপাইরাসটি মর্গেনস্টার্ন কায়রোর সংগ্রহশালার অধ্যক্ষকে বলে কয়ে আদায় করেছিলেন তার ব্যক্তিগত সংগ্রহের জন্য। গত মে মাসে লন্ডনে একটি বিশেষ বৈঠকে পৃথিবীর কয়েকজন বাছাই করা বৈজ্ঞানিকের সামনে মর্গেনস্টার্ন এই প্যাপাইরাসটি উপস্থিত করেন এবং সে সম্বন্ধে একটি বক্তৃতা দেন। প্যাপাইরাসটির পাঠোদ্ধার করেন বিখ্যাত মিশর বিশেষজ্ঞ ডক্টর এডওয়ার্ড থার্নিক্রফট। জীর্ণ প্যাপাইরাসের তলায় খানিকটা অংশ নেই। হয়তো সেখানে লেখকের নাম ছিল, কিন্তু সেটা এখন আর জানার উপায় নেই। তবু যেটুকু জানা গেছে তাও খুবই চমকপ্রদ। সন তারিখের যা উল্লেখ পাওয়া যায় তা থেকে বোঝা যাচ্ছে যে লেখকের সঙ্গে ভিন গ্রহের প্রাণীর সাক্ষাৎ হয়েছিল আজ থেকে 5000 বছর আগে। ঠিক কবে এবং কোথায় আবার সেই গ্রহের প্রাণীর আবির্ভাব ঘটবে সেই খবরটা মনে হয় পুঁথির লুপ্ত অংশ ছিল এবং তাই নিয়ে মর্গেনস্টার্ন গভীর আক্ষেপ প্রকাশ করেন। আমার সঙ্গে আমার জার্মান বৈজ্ঞানিক বন্ধু উইলহেলম ক্রোলো উপস্থিত ছিল এই সভায়। এমন সন্দেহবাতিগ্রস্ত লোক আমি কমই দেখেছি। বক্তৃতার সময় আমার কানের কাছে মুখ এনে সে যে কতবার হামবাগ, ফ্রড, ধাপ্পাবাজ ইত্যাদি মন্তব্য করেছে তার হিসাব নেই। বক্তৃতা শেষে যে সরাসরি বলে বসল যে প্যাপাইরাসটা সে একবার হাতে নিয়ে দেখতে চায়। ক্রোলের যথেষ্ট খ্যাতি আছে বলেই বোধহয় মর্গেনস্টার্ন অপমান হজম করে তার অনুরোধ রক্ষা করে। আমিও দেখলাম প্যাপাইরাসটাকে খুব মন দিয়ে, কিন্তু সেটা জাল বলে মনে হলো না। এখন প্রশ্ন হচ্ছে, ফিল্ডিং যে গ্রহ থেকে তার বেতার সংকেতের উত্তর পেয়েছে, প্যাপাইরাসে কি সেই গ্রহের প্রাণীর কথাই বলা আছে? ব্যাপারটা আরও কিছু দূর না এগোলে বোঝার উপায় নেই। 26শে অক্টোবর, কাগজে আশ্চর্য খবর, গিডিয়ন মর্গেনস্টার্ন আত্মহত্যা করেছে। সে ইতিমধ্যে আবার কায়রোয় ফিরে গিয়েছিল। কেন তা খবরে বলেনি। যেটা বলেছে সেটা হলো এই: কায়রোতে পৌঁছানোর 2 দিন পরেই সে হোটেলের ম্যানেজারের কাছে গিয়ে অভিযোগ জানায় যে তার রাত্রে ঘুমের ব্যাঘাত হচ্ছে, কারণ ঘুম ভাঙলেই সে দেখতে পায় তার জানালায় একটি শকুনি বসে স্থির দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। ম্যানেজার নাকি প্রথমে ব্যাপারটা হেসে উড়িয়ে দিতে চেষ্টা করেছিল, কিন্তু তাতে ফল ভালো হয়নি। মর্গেনস্টার্ন রেগে তার টুটি টিপে ধরেছিল। এদিকে সম্ভ্রান্ত অতিথি হিসাবে এহেন অবিশ্বাস্য অভিযোগ সত্ত্বেও মর্গেনস্টার্নের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারেনি ম্যানেজার।
জানালাটা বন্ধ রাখার প্রস্তাব করাতে মর্গেনস্টার্ন বলেন যে হাঁপানির জন্য তিনি বন্ধ ঘরে শুতে পারেন না। দুদিন অভিযোগ করার পর তৃতীয় দিন সকালে কফি নিয়ে রুম বয় মর্গেনস্টার্নের ঘরের বেল বারবার টিপে কোনো জবাব না পেয়ে শেষে মাস্টার কি দিয়ে দরজা খুলে দেখে ঘর খালি। ভদ্রলোকের সুটকেস রয়েছে, স্নানের ঘরে প্রসাধনের জিনিসপত্র রয়েছে, আর বেডসাইড টেবিলের উপর রয়েছে টিকিট লাগানো একটি ছোট্ট পার্সেল আর একটি খোলা চিঠি। চিঠিতে লেখা শুধু একটি লাইন, নেখোবেত আমায় বাঁচতে দিল না। মিশরীয়রা সেই প্রাচীন যুগ থেকে নানা রকম জন্তু, জানোয়ার, পাখি, সরীসৃপকে দেবদেবী রূপে কল্পনা করে পুজো করে এসেছে। শেয়াল, কুকুর, সিংহ, পেঁচা, সাপ, বাজপাখি, বেড়াল ইত্যাদি সবই এর মধ্যে পড়ে। শকুনি ছিল তাদের কাছে নেখোবেত দেবী। খোঁজ নিয়ে জানা যায় মর্গেনস্টার্ন ভোর রাত্রিরে হোটেল থেকে বেরিয়ে যায় দ্বাররক্ষককে বেশ ভালো রকম বকশিস দিয়ে। পুলিশ প্যাকেটটা খুলে দেখে তাতে কোনো ক্লু পাওয়া যায় কিনা। সেটা থেকে বেরোয় মর্গেনস্টার্নের মহামূল্য রিস্ট ওয়াচ, যেটা সে পাঠাতে চেয়েছিল নিউ ইয়র্কে তার এক ভাইপোর কাছে। এখানে বলা দরকার যে মিশরের প্রাচীন সমাধি খোঁড়ার শোচনীয় পরিণামের নজির এটাই প্রথম নয়। তুতানখামেনের সমাধি খননের ব্যাপারে যিনি প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, সেই লর্ড কার্নারভানকেও কিছুদিনের মধ্যেই ভারী অদ্ভুতভাবে মরতে হয়েছিল। কায়রোর এই হোটেলেই তার গালে এক মশা কামড়ায়। সেই কামড় থেকে সেপটিক ঘা, তার ফলে রক্ত দৌর্বল্য থেকে নিউমোনিয়া এবং মৃত্যু। কার্নারভানের মৃত্যু যে সময় ঘটে ঠিক সেই একই সময়ে ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের কার্নারভানের পোষা কুকুরটি বিনা রোগে অকস্মাৎ মারা যায়। এই দুই মৃত্যুর কয়েক মাসের মধ্যে এই সমাধির কাজের সঙ্গে জড়িত আরও 8 জন পরপর মারা যায়, এবং কারোর মৃত্যুই ঠিক স্বাভাবিক ছিল না। আমার জানতে ইচ্ছে করছে ব্রায়ান ডেক্সটার এখন কোথায় আছে। ডেক্সটার একজন তরুণ ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ ও ফটোগ্রাফার। সে মর্গেনস্টার্নের সঙ্গে ছিল এই সমাধি খননের ব্যাপারে। কথা ছিল কারোর কাজ শেষ হলে ও ভারতবর্ষে চলে আসবে। বছর 3 আগে একবার এসে আমার সঙ্গে যোগাযোগ করে। আমার চিঠিতেই ভারত সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগ ডেক্সটারকে কালীবঙ্গনে গিয়ে হারাপ্পা সভ্যতার নিদর্শনের কিছু ছবি তোলার অনুমতি দেয়। ও বলে রেখেছে এবার এলে গিরডিতে এসে আমার সঙ্গে দেখা করবে। 28 অক্টোবর। ফিল্ডিংয়ের চিঠিতে চাঞ্চল্যকর খবর। ছায়াপথ থেকে সংকেত এখন রীতিমতো স্পষ্ট, এবং তা শুধু মৌলিক সংখ্যায় নয়। ফিল্ডিংয়ের দৃঢ় বিশ্বাস এই গ্রহই হচ্ছে প্যাপাইরাসের গ্রহ। যেভাবে ঘন ঘন সংকেত আসছে তাতে বোঝাই যাচ্ছে যে পৃথিবীর সঙ্গে যোগ স্থাপন করতে পেরে এই নাম না জানা গ্রহের প্রাণী উল্লসিত হয়ে উঠেছে। অনেক দিনের পুরানো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হলে যেমন হয়। ফিল্ডিংয়ের উত্তেজনা আমিও আমার শিরায় অনুভব করছি। গভীর আফসোস হচ্ছে প্যাপাইরাসের ওই হারানো শেষাংশের জন্য। আমার দৃঢ় বিশ্বাস এই গ্রহের প্রাণী আবার কবে পৃথিবীতে আসবে এবং কোথায় এসে নামবে, তার ইঙ্গিত এই হারানো অংশে ছিল। কালই রাত্রে আমার বাগানের ডেক চেয়ারে বসেছিলাম অন্ধকারে। নিউটন আমার কোলে, আমার দৃষ্টি আকাশের দিকে। এমনিতেই অক্টোবরে উল্কাপাত হয় অন্য সময়ের তুলনায় একটু বেশি। কাল 1.5 ঘন্টায় 17টা উল্কা দেখেছি, আর প্রতিবারই প্যাপাইরাসের গ্রহের কথা মনে হয়েছে। 30 অক্টোবর। ফিল্ডিংয়ের কাছ থেকে জরুরি টেলিগ্রাম। পত্রপাঠ চলে এসো কায়রো, তোমার জন্য হোটেল কার্নাকে ঘর বুক করা হয়েছে। আমি জানিয়ে দিয়েছি 3রা নভেম্বর পৌঁছাচ্ছি। কিন্তু হঠাৎ কায়রো কেন, ঈশ্বর জানেন। 4 নভেম্বর। আমি কালই পৌঁছেছি, যদিও প্লেন ছিল 3 ঘন্টা লেট। আমার মন বলছিল এয়ারপোর্টে এসে দেখবো শুধু ফিল্ডিং নয়, ক্রোলও এসেছে। কিন্তু সেই সঙ্গে যে আরেকজন থাকবে সেটা ভাবতে পারিনি। ইনি হলেন ব্রায়ান ডেক্সটার। ব্রায়ানকে দেখেই বুঝলাম যে তার ওপর ভারতবর্ষের সূর্যের প্রভাব পড়েছে, কারণ তার এত তামাটে রং আগে কখনো দেখিনি। ব্রায়ান এবারও কালীবঙ্গনে গিয়েছিল, আর সেখানে থাকতেই মর্গেনস্টার্নের মৃত্যু সংবাদ পেয়ে সোজা লন্ডনে চলে আসে। আত্মহত্যার বিবরণ শুনে সে নাকি খুবই বিচলিত হয়ে পড়েছিল। যদিও আমি জিজ্ঞেস করাতে বলল অভিশাপ টভিশাপে তার বিশ্বাস নেই। তার ধারণা মর্গেনস্টার্নের সানস্ট্রোক জাতীয় কোনো ব্যারামের সূত্রপাত হয় এবং তার ফলে মাথাটা বিগড়ে যায়।
ব্রায়ান নাকি বেনি হাসানের সমাধি খননের সময় লক্ষ্য করেছিল যে মর্গেনস্টার্ন রোদের তাপ একদম সহ্য করতে পারে না। আমি জিজ্ঞেস করলাম, প্রত্নতত্ত্ব সম্পর্কে কি সে সত্যিই উৎসাহী ছিল? ব্রায়ান বলল, অগাধ টাকা থাকলে অনেক লোক নানা রকম শখকে প্রশ্রয় দিয়ে থাকে। তাছাড়া খ্যাতির প্রতিও মর্গেনস্টার্নের একটা লোভ ছিল। শুধু বড়লোক হয়ে আর আজকাল আমেরিকায় বিশেষ কেউ নাম করতে পারে না, সবাই চায় একটা কোনো কীর্তি দেখে যেতে। হয়তো মর্গেনস্টার্ন চেয়েছিল এই প্রত্নতাত্ত্বিক অভিযান ফিনান্স করে সে বেশ কিছুটা খ্যাতি লাভ করবে। আমি আরও একটা প্রশ্ন করতে চেয়েছিলাম, কিন্তু ফিল্ডিং বাধা দিয়ে বলল, বাকি কথা হোটেলে গিয়ে হবে। লাঞ্চের পর কার্নাক হোটেলের দোতলার খোলা বারান্দায় বসে কফি খেতে খেতে বাকি কথা হলো। সামনে নীলনদ বয়ে চলেছে। ট্যুরিস্টদের জন্য নানা রকম বোট সাজানো হয়েছে জেটিতে। রাস্তায় দেশ বিদেশের বিচিত্র লোকের ভিড়। প্রথমেই ব্রায়ান তার ক্যামেরার ব্যাগ থেকে একটা বড় খাম বার করে আমার দিকে এগিয়ে দিল। দেখো তো জিনিসটা তোমার চেনা কিনা। খুলে দেখি, আরে এই যে সেই প্যাপাইরাসের ফটোগ্রাফ। জিনিসটা পাওয়া মাত্র এটা ছবি তুলে রেখেছিলাম, বলল ব্রায়ান। তুমি যে প্যাপাইরাসটা লন্ডনে দেখেছিলে সেটার সঙ্গে কোনো তফাৎ দেখছো কি? দেখছি বই কি, ছবিটা হাতে নিয়েই তো তফাৎটা লক্ষ্য করছি। এটা সম্পূর্ণ প্যাপাইরাসটার ছবি, তলার অংশটুকুও বাদ নেই। ব্রায়ানকে জিজ্ঞেস করাতে সে ব্যাপারটা বলল। আসলে প্যাপাইরাসটার অবস্থা এমনিতেই ছিল বেশ জীর্ণ। 5000 বছর পাকানো অবস্থায় সমাধিকক্ষের এক কোণে পড়েছিল। এটা আমি প্রথম পাই, আর পেয়ে প্রথমেই সাবধানে পাক খুলে মাটিতে ফেলে 4 কোণে 4টে পাথর চাপা দিয়ে কয়েকটা ফ্ল্যাশ লাইটে ফটো তুলে নিই। মর্গেনস্টার্ন এটা দেখেই বগলদাপা করে। আমি ওকে বলি সে যেন খুব সাবধানে জিনিসটা হ্যান্ডেল করে। মুখে হ্যাঁ বলল, বেশ বুঝতে পারি, ও এসব জিনিসের মূল্য ঠিক বোঝে না। ও প্রথমেই যায় থার্নিক্রফটের কাছে। থার্নিক্রফট লেখাটা পড়ে দেওয়ার পর মর্গেনস্টার্ন সোজা চলে যায় কায়রো মিউজিয়ামের কিউরেটর মিস্টার ইব্রাহিমের কাছে। আমার মনে আছে সেদিন খুব ঝড় ছিল, বালিতে শহর অন্ধকার হয়ে গিয়েছিল। আমার বিশ্বাস তখনই প্যাপাইরাসের শেষ অংশটা খোয়া গেছে। ওয়েল শঙ্কু। ক্রোল এতক্ষণ চুপচাপ ছিল, যদিও তার মধ্যে একটা চাপা উত্তেজনার ভাব প্রথম থেকেই লক্ষ্য করছি। ক্রোল হায়ারোগ্লিফিক্সের ভাষা ভালোভাবেই জানে এবং বুঝতেই পারছি সে ইতিমধ্যে শেষ অংশটির মানে বার করে ফেলেছে, আর তাই তার এই উত্তেজনা। আমি বললাম, এই অংশতে তো দেখছি দৈবজ্ঞের নাম রয়েছে, মেনেফ্রু। আর অন্য গ্রহ থেকে যারা আসবে তারা কবে আসবে এবং কোথায় এসে নামবে তাও দেওয়া হয়েছে। ফিল্ডিং বলল, সেই জন্যই তোমাকে টেলিগ্রাম করে আনালাম। অমাবস্যা তো আর 2 দিন পরেই, আর দৈবজ্ঞ যদি সনে ভুল না করে থাকেন। আমি বাধা দিয়ে বললাম, এতে যে ধূমকেতুর উল্লেখ আছে তার থেকেই তো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি একবার হিসেব করে দেখেছিলাম, 76 বছর পর পর যদি হ্যালির ধূমকেতু আসে, তাহলে আজ থেকে ঠিক 5000 বছর আগে একবার এই ধূমকেতুর আবির্ভাব ঘটেছিল, অর্থাৎ 3022 BC-তে। ক্রোল প্রচণ্ড উৎসাহের সঙ্গে সায় দিয়ে বলল, আমার হিসেব তোমার সঙ্গে মিলছে। প্যাপাইরাসে বলেছে দৈবজ্ঞের যখন অন্য গ্রহের মানুষের সঙ্গে সাক্ষাৎ হয় তখন আকাশে ধূমকেতু ছিল। সেটা 3022 হওয়া এই জন্যই সম্ভব কারণ তখন ইজিপ্টে মেনিসের রাজত্বকাল, আর সেটাকেই বলা হয় ইজিপ্টের স্বর্ণযুগের শুরু। সবই মিলে যাচ্ছে শঙ্কু। ডেক্সটার বলল, কিন্তু এর উপর সম্পূর্ণ নির্ভর করা চলে কি? 1-8 বছরও কি এদিক ওদিক হতে পারে না? ফিল্ডিং তার চুরুটে একটা লম্বা টান দিয়ে বলল, আমার ধারণা এতে কোনো ভুল নেই, কারণ আমি এখানে আসার আগের দিনই এপসাইলিন ইন্ডি থেকে সংকেত পেয়েছি। তাতে বলা হয়েছে যে আগামী অমাবস্যায় তাদের দূত পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে এবং তারা যেখানে নামবে সেই জায়গাটা ছিল এখান থেকে আন্দাজ 200 কিলোমিটার পশ্চিমে। তার মানে মরুভূমিতে? ডেক্সটার প্রশ্ন করল। সেটাই স্বাভাবিক নয় কি? কিন্তু কি ভাষায় পেলে এই সংকেত? আমি জিজ্ঞেস করলাম। টেলিগ্রাফের ভাষা, বলল ফিল্ডিং, মর্স। তার মানে পৃথিবীর সঙ্গে তারা যোগ রেখে চলেছে এই গত 5000 বছর। সেটা আর আশ্চর্য কি শঙ্কু? ভুলে যেও না ওদের সভ্যতা আমাদের চেয়ে অনেক বেশি অগ্রসর। তাহলে তো তারা ইংরেজিও জানতে পারে।
কিছুই আশ্চর্য নয়, তবে আমি ইংরেজ কিনা সেটা হয়তো তাদের পক্ষে জানা সম্ভব ছিল না, তাই তারা মর্স কোড ব্যবহার করেছে। তাহলে আমাদের গন্তব্যস্থল হলো কোথায়? আমি প্রশ্ন করলাম। তারা তো আর এই হোটেলে এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে না। ফিল্ডিং হেসে বলল, না না, সেটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। আমরা যাব বাউইতি, এখান থেকে 230 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। রাস্তা আছে, তবে তাকে হাইওয়ে বলা চলে না। অবশ্যই তাতে কোনো অসুবিধা হবে না। ক্রোলের গাড়িটা তো তুমি দেখেছো? তা দেখেছি, এয়ারপোর্ট থেকে ক্রোলের গাড়িতেই এসেছি। বিচিত্র গাড়ি, যেন একটি ছোটোখাটো চলন্ত হোটেল, সেই সঙ্গে মজবুতও বটে। অটো মোটেল নামটা ক্রোলেরই দেওয়া। ডক্টর থার্নিকপ্ট আসছেন কাল সকালে, বলল ফিল্ডিং। তিনিও হবেন আমাদের দলের একজন। এই খবরটা জানা ছিল না, তবে থার্নিক্রফটের আগ্রহের কারণটা স্পষ্ট। হাজার হোক, তিনিই তো প্যাপাইরাসের পাঠোদ্ধার করেছেন। তোমার অ্যানাইহিলিনটা সঙ্গে এনেছো তো? ক্রোল জিজ্ঞেস করলো। আমি জানিয়ে দিলাম যে এ ধরনের অভিযানে সেটা সবসময় সঙ্গে থাকে। আমার তৈরি এই আশ্চর্য পিস্তলের কথা এরা সকলেই জানে। যত বড় এবং যত শক্তিশালী প্রাণী হোক না কেন, তার দিকে তাক করে এই পিস্তলের ঘোড়া টিপলেই সে প্রাণী নিশ্চিহ্ন হয়ে যাবে। সব শুধু 12 চরম সংকটের সামনে পড়ে আমাকে এই অস্ত্র ব্যবহার করতে হয়েছে। প্যাপাইরাসের বিবরণ থেকে এই ভিন গ্রহের প্রাণীকে হিংস্র বলে মনে হয় না, কিন্তু এবার যারা আসবে তাদের অভিপ্রায় যখন জানা নেই, তখন আত্মরক্ষার জন্য প্রস্তুত হয়ে থাকলে ক্ষতি কি? আমরা চারজনে পরস্পরের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রইলাম, যেন আমাদের এই আসন্ন অভিযানের কথা খুনাক্ষরে কেউ না জানে। আমরা উঠে যে যার ঘরে যাবার তোড়জোড় করছি, এমন সময় দেখি হোটেলের ম্যানেজার মিস্টার নাহুম আমাদের দিকে এগিয়ে আসছেন। এখানে বলে রাখি যে এই কার্নাক হোটেল থেকেই মর্গেনস্টার্ন উধাও হয়েছেন, এবং এই মিস্টার নাহুমকেই মর্গেনস্টার্নের হাতে লাঞ্ছনা ভোগ করতে হয়েছিল। নাহুম জানালেন যে মর্গেনস্টার্নের আর কোনো খোঁজ পাওয়া যায়নি, কাজেই ধরে নিতে হয় মর্গেনস্টার্ন শহর থেকে বেরিয়ে গিয়ে নাইলের জলে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। আর কোনো শকুনি টকুনি এসে কোনো ঘরের জানালায় বসছে না তো? ব্যঙ্গের সুরে প্রশ্ন করল ক্রোল। জিপ কাটার অভ্যাস ইজিপসীয়দের থাকলে অবশ্যই মিস্টার নাহুম জিহবা দংশন করতেন। তার বদলে তিনি আমাদের কাছে এগিয়ে এসে ফিসফিস করে বললেন, আপনাদের বলতে দ্বিধা নেই, আমাদের হোটেলের ত্রিসীমানার মধ্যে কেউ কোনোদিন শকুনি দেখেছে বলে শুনিনি। তবে বিড়াল কুকুর যে একাত্রা দেখা যাবে না, তার ভরসা দিতে পারছি না। আমরা ঠিক করেছি কাল লাঞ্চের পরেই রওনা দেব। কি আছে কপালে জানি না, তবে আমি মনে করি ইজিপ্টে আসার মধ্যেই একটা সার্থকতা আছে। এখানে এসে 2 মিনিট চুপ করে থাকলেই চারপাশের আধুনিক শহরের সব চিহ্ন মুছে গিয়ে চোখের সামনে ভেসে ওঠে সেই প্রাচীন যুগের মিশর। ইমহোটেপ, আখেনাতন, খুপ্রু, তুতানখামেনের দেশে এসে নামবে ছায়াপথের কোনো এক অজ্ঞাত সৌরজগতের প্রাণী। ভাবতেও অবাক লাগে। 5ই নভেম্বর। আজ মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 2টো ঘটনা আমাদের সকলকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। এখনও তার জের সম্পূর্ণ কাটিয়ে উঠতে পারিনি। আমি ঠিক করেছিলাম আজ ভোর 5টায় উঠে হোটেল থেকে বেরিয়ে নাইলের ধারে একটু ঘুরে আসব। গিরডিতে রোজ ভোরে উশ্রির ধারে বেড়ানোর অভ্যেসটা আমার বহুকালের। ঘুম আমার আপনা থেকেই 4:30 ভেঙে যায়। আজ কিন্তু ভাঙলো স্বাভাবিকভাবে নয়। আমার ঘরের দরজায় প্রচণ্ড ধাক্কাই এই নিদ্রাভঙ্গের কারণ। ব্যস্তভাবে উঠে জাপানে উপহার পাওয়া বেগুনি কিমোনোটা চাপিয়ে নিয়ে দরজাটা খুলে দেখি ডেক্সটার। তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে, দম ফেলছে যেন ম্যারাথন দৌড়ে এলো। কি ব্যাপার? স্নেক ইন মাই রুম। কথাটা শেষ করে টলায়মান অবস্থায় ঘরে ঢুকে সে থপ করে আমার খাটে বসে পড়ল। আমি জানি ডেক্সটারের ঘর আমার 3টে ঘর পরে, বাকি 2জন রয়েছে আমাদের উপরের তলায়, তাই সে আমার কাছেই এসেছে। ডেক্সটারকে আশ্বাস দিয়ে দৌড়ে প্যাসেজে গিয়ে হাজির হলাম। মেঝেতে মিশরীয় নকশা করা কার্পেট বিছানো সুদীর্ঘ প্যাসেজের এ মাথা থেকে ও মাথায় একটি প্রাণীও নেই।
থাকার কথাও নয়, কারণ ঘড়ি বলছে 2:30। যা করার আমাকেই করতে হবে। সুটকেস থেকে অ্যানাইহিলিন পিস্তলটা বার করে ছুট দিলাম 176 নম্বর ঘরের দিকে। ডেক্সটারের কথায় যে পুরোপুরি বিশ্বাস হয়েছিল তা বলবো না, তবে জরুরি অবস্থার জন্য তৈরি থাকা দরকার। ঘরের দরজা হাট হয়ে আছে। ভিতরে ঢুকে বুঝলাম এ ঘর আর আমার ঘরের মধ্যে তফাৎ শুধু দেওয়ালের ছবিতে। বাঁয়ে চোখ ঘোরাতেই দেখলাম সাপটাকে। গোখর খাটের পায়া বেয়ে মেঝের কার্পেটের দিকে অগ্রসর হচ্ছে। অর্ধেক দেহ খাটের উপর। ভারতীয় গোখরের মতো মারাত্মক না হলেও বিষধর বটেই। প্রাচীন যুগে এই সাপকেও মিশরীয়রা পুজো করত দেবী হিসাবে। আমার পিস্তলের সাহায্যে নিঃশব্দে নাগদেবীকে নিশ্চিহ্ন করে ফিরে এলাম আমার ঘরে। ডেক্সটার এখনো কাবু। মেনেফ্রুর রুষ্ট আত্মার অভিশাপে যে বিন্দুমাত্র বিশ্বাস করেনি, এই গোখুরও তার মনের রন্ধ্রে রন্ধ্রে সে বিশ্বাস ঢুকিয়ে দিয়েছে। আমার মন অন্য কথা বলছে। তাই তরুণ ত্রস্ত প্রত্নতত্ত্ববিদকে আমার তৈরি নালভিগারের 1 ফোঁটা জলে মিশিয়ে খাইয়ে দিয়ে তার পিঠ চাপড়ে দিলাম। তাতেও অবশ্যই পুরোপুরি কাজ হলো না। তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে তার ঘরের আর কোথাও কোনো সাপ নেই সেটা দেখিয়ে দিয়ে তবে নিশ্চিন্তি। ম্যানেজারের সঙ্গে একটা তুলকালাম হয়ে যেত, কিন্তু সাপটা কোথায় গেল জিজ্ঞেস করলে উত্তর দেওয়া মুশকিল হতো বলে সেটা আর হলো না। যেহেতু আজই আমরা হোটেল ছেড়ে চলে যাচ্ছি, তাই আর ব্যাপারটা নিয়ে ঘাটালাম না। দ্বিতীয় ঘটনাটা ঘটল হোটেলের পিরামিড রুমে। ব্রেকফাস্টের সময় থার্নিক্রাফ্টের প্লেন এসে পৌঁছবে ভোর 6টায়। সুতরাং তার হোটেলে পৌঁছে যাওয়া উচিত 7:30টার মধ্যে। 8টায় তখনও আমাদের প্রার্থনা শেষ হয়নি। ম্যানেজার স্বয়ং এসে খবর দিলেন যে থার্নিক্রাফ্ট এসে পৌঁছেছেন ঠিকই, কিন্তু অ্যাম্বুলেন্সে। এয়ারপোর্ট থেকে বেরোবার সঙ্গে সঙ্গে মাথায় একটি আঘাত পেয়ে থার্নিক্রাফ্ট সংজ্ঞা হারান। 2জন সুইস ট্যুরিস্ট পুলিশের সাহায্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে। ব্যাপারটা রাহাজানি, তাতে সন্দেহ নেই, কারণ 300 পাউন্ড সমেত থার্নিক্রাফ্টের ওয়ালেটটি লোক পেয়েছে। সৌভাগ্যক্রমে আঘাত গুরুতর হয়নি। ভয় ছিল থার্নিক্রাফ্টকে হয়তো দল থেকে বাদ দিতে হবে, কিন্তু প্রস্তাবটা উনি কানে নিলেন না। বললেন ওর যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে, তার জন্য উনি একরকম প্রস্তুতি ছিলেন। কারণ জিজ্ঞাসা করাতে বললেন, জানি তোমাদের যুক্তিবাদী মন এসব মানতে চায় না, আমি কিন্তু অভিশাপে সম্পূর্ণ বিশ্বাসী। প্রাচীন মিশর সম্বন্ধে তোমাদের যদি আমার মতো পড়াশোনা থাকতো, তাহলে তোমরাও আমার সঙ্গে একমত হতে। 5ই নভেম্বর বিকেল 2:45। আমরা আর আধ ঘন্টার মধ্যেই বেরিয়ে পড়ব। ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেছে, সেটা লিখে রাখছি। মিনিট 15 আগে মিস্টার নাহুম একটি আজব জিনিস এনে দেখালেন আমাকে। জিনিসটা একটা ছোট্ট পকেট ডায়েরি। বোঝাই যায় সেটা বেশ কিছুকাল জলমগ্ন অবস্থায় ছিল। ভিতরে লেখা যা ছিল তা সব ধুয়ে মুছে গেছে। ছাপা অংশগুলো আর পড়া যায় না। শুধু একটা কারণে জিনিসটার মালিকানা সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। সেটা হলো ডায়েরির ভিতর পাতার সঙ্গে জেম ক্লিপ দিয়ে আটকানো একটা ফটোগ্রাফ। বিবর্ণ হওয়া সত্ত্বেও যার ফটো তাকে চিনতে অসুবিধা হয় না। লন্ডনে সেই সভায় এর সঙ্গে পরিচয় হয়েছিল। ইনি মর্গেনস্টার্নের স্ত্রী মিরিয়াম। কায়রো থেকে প্রায় 11 কিলোমিটার দূরে নাইলের ধারে একটি জেলের বাড়ি থেকে পুলিশ এই ডায়েরিটা উদ্ধার করেছে। জেলের একটি 7 বছরের ছেলে নদীর ধারে কাদার মধ্যে এটাকে পায়। মর্গেনস্টার্ন যতই বেয়াক্কেলি করে থাকুক না কেন, এই ডায়েরিটা দেখে তার জন্য কিছুটা অনুকম্পা বোধ না করে পারলাম না। ঘরের দরজায় টোকা পড়ল। নিশ্চয়ই ফিল্ডিং। 5ই নভেম্বর সন্ধ্যা 6:30। বাউইতে যাবার পথে কায়রো থেকে 83 কিলোমিটার দক্ষিণে অল ফাইউমের একটা সরাইখানায় বসে কফি আর আখরোট খাচ্ছি আমরা 5 জনে। থার্নিক্রাফ্ট অনেকটা সুস্থ। ডেক্সটার চুপ মেরে গেছে। তার দিকে দৃষ্টি রাখতে হচ্ছে এবং তাকে বলা হয়েছে সে যেন আমাদের ছেড়ে কোথাও না যায়। ক্রোল তার ক্যামেরার সরঞ্জাম সাফ করছে। 3টে নতুন মডেলের লাইকা, তার একটা বিরাট টেলিফোটো লেন্স। মহাকাশযানের প্রথম আবির্ভাব থেকে শুরু করে সমস্ত ঘটনা সে ক্যামেরায় তুলে রাখবে। কয়েক বছর থেকে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা অনির্দিষ্ট উড়ন্ত বস্তু নিয়ে যে পৃথিবীর বেশ কিছু লোক মাতামাতি করছে, তাদের সম্বন্ধে ক্রোলের অবজ্ঞার শেষ নেই। বলল, এইসব লোকের তোলা বহু ছবি পত্রপত্রিকায় বেরিয়েছে, কিন্তু ধাপ্পাটা ধরা পড়ে এতেই যে
সব ছবিতেই উড়ন্ত বস্তুটিকে দেখানো হয় একটি চাকতির মতো। এটা কি বিশ্বাসযোগ্য? অন্য গ্রহের মহাকাশযান হলেই কি তার চেহারা চাকতির মতো হবে? ফিল্ডিং আমাদের দিকে চোখ টিপে প্রশ্ন করল, ধরো যদি আমাদের এই মহাকাশযানটিও চাকতির মতো দেখতে হয়, তাহলে সমস্ত সরঞ্জাম সমেত আমার এই 3টে ক্যামেরাই নাইলের জলে ছুঁড়ে ফেলে দেবো, বলল ক্রোল। চাকতি দেখার প্রত্যাশায় আসিনি এই বালি আর পাথরের দেশে। একটা চিন্তা কাল থেকেই আমার মাথায় ঘুরছে, সেটা আর না বলে পারলাম না। তোমরা ভেবে দেখেছো কি যে এই 5000 বছরের হিসাব ক্রমশ পিছিয়ে গেলে বেশ কয়েকটা আশ্চর্য তথ্য বেরিয়ে পড়ে? 5000 বছর আগে ইজিপ্টের স্বর্ণযুগের শুরু সে তো দেখেইছি। আরও 5000 পিছলে দেখেছি মানুষ প্রথম কৃষিকার্য শুরু করেছে, নিজের চেষ্টায় ফসল উৎপাদন করেছে। আরও 5000 বছর পিছিয়ে গেলে দেখেছি মানুষ প্রথম হাড় ও হাতির দাঁতের হাতিয়ার, বর্ষার ফলক, মাছের বড়শি ইত্যাদি তৈরি করেছে। আবার সেই সঙ্গে গুহার দেয়ালে ছবি আঁকছে। 30,000 বছর আগে দেখছি মানুষের মস্তিষ্কের আকৃতি বদলে গিয়ে আজকের মানুষের মতো হচ্ছে। পৃথিবীর ইতিহাসের অনেক অধ্যায় আজও আমাদের কাছে অস্পষ্ট, কিন্তু এই 5-এর হিসেব যতটুকু ধরা পড়েছে সেটা আশ্চর্য নয় কি? আমার কথায় সবাই সাই দিল। ক্রোল বলল, হয়তো এদের কাছে পৃথিবীর ইতিহাসের একটা ধারাবাহিক বিবরণ আছে, একেবারে মানুষের আবির্ভাব থেকে শুরু করে ইজিপ্টের স্বর্ণযুগের শুরু অবধি। তা তো থাকতেই পারে, বলল ফিল্ডিং। এরা যদি জিজ্ঞেস করে আমরা কি চাই, তাহলে ওই দলিলের কথাটাই বলবো। ওটা বাগাতে পারলে আর কোনো কিছুর দরকার আছে কি? কফি আর আখরোটের দাম চুকিয়ে দিয়ে আমরা উঠে পড়লাম। বাকি পথটা আকাশের দিকে চোখ রেখে চলতে হবে। 6ই নভেম্বর সকাল 6:30। বিজ্ঞানের সব শাখা প্রশাখায় আমার অবাধ গতি বলে আমি নিজেকে সবসময় বৈজ্ঞানিক বলেই বলে এসেছি। কোনো একটা বিষয়ে বিশেষজ্ঞতার দাবি করিনি। আমাদের দলের বাকি 4 জনেই বিশেষজ্ঞের পর্যায়ে পড়ে, যদিও বয়স, অভিজ্ঞতা, কীর্তি বা খ্যাতিতে সকলে সমান নয়। কিন্তু কথা হচ্ছে কি, ফিল্ডিং, ক্রোল, থার্নিক্রফট, ডেক্সটার, আমি, এদের কারোর মধ্যেই এখন আর কোনো তারতম্য ধরা পড়ছে না। মহাসাগরের তুলনায় টলিন, নালা আর গঙ্গার মধ্যে খুব একটা তফাৎ আছে কি? কালকের অবিস্মরণীয় ঘটনাগুলো পরপর গুছিয়ে বলার চেষ্টা করছি। অল ফাইউমের সরাইখানা থেকে বেরিয়ে গাড়িতে উঠে রুক্ষ মরুপ্রান্তরের মধ্য দিয়ে মিনিট 10 চলার পরেই একটা বিশ্রী ঘটনা ঘটে, যেটার বিষয় বলার আগে ক্রোলের অটোমোটেলের ভিতরটা কীরকম সেটা একটু বলা দরকার। সামনে ড্রাইভারের পাশে দুজনের বসার জায়গা, তার ঠিক পিছনেই একটা সরু প্যাসেজের একদিকে একটা বাথরুম ও একটা স্টোর রুম, আর অন্যদিকে একটা কিচেন ও একটা প্যান্ট্রি। প্যাসেজ থেকে বেরিয়েই দুদিকে 2টো করে বাঙ্ক, আপার ও লোয়ার। একজন অতিরিক্ত লোক থাকলে সে অনায়াসে দুদিকের বাঙ্কের মাঝখানে মেঝেতে বিছানা পেতে শুতে পারে। গাড়ি চালাচ্ছিল ক্রোল আর আমি বসেছিলাম তার পাশে। পিছনে লোয়ার বাঙ্কের একটায় বসেছিল থার্নিক্রফট, আরেকটায় ফিল্ডিং আর ডেক্সটার। আমরা যখন বেরিয়েছি তখন 6:45। আকাশে তখনও আলো রয়েছে। পথের দুধারে বালি আর পাথর। জায়গাটা মোটামুটি সমতল হলেও মাঝে মাঝে চুনাপাথরের টিলা বা টিলা সমষ্টি চোখে পড়ছে। তার মধ্যে এক একটা বেশ উঁচু। প্রচণ্ড উৎকণ্ঠার মধ্যেও মাঝে মাঝে আমাদের হোটেলের ম্যানেজার মিস্টার নাহুমের মুখটা মনে পড়ছে আর মনটা খচখচ করে উঠছে। ভদ্রলোকের অতি অমায়িক আচরণটা আমার কাছে সন্দেহজনক বলে মনে হয়েছে, যেন তিনি কোনো একটা ষড়যন্ত্রে লিপ্ত। আকাশে সবে 2-একটা তারা দেখা দিতে শুরু করেছে। এমন সময় একটা আর্তনাদ, তারপর পর মুহূর্তেই একটা বিস্ফোরণের শব্দে স্টিয়ারিংয়ে ক্রোলের হাতটা কেঁপে গিয়ে গাড়িটা প্রায় রাস্তার ধারে একটা খানায় পড়ছিল। 2টো শব্দই এসেছে আমাদের গাড়ির পিছন দিক থেকে। জায়গা ছেড়ে রুদ্ধশ্বাসে প্যাসেজ দিয়ে পিছনে এসে দেখি থার্নিক্রফটের হাতে রিভলভার। ডেক্সটার দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে ফ্যাকাসে মুখ করে মেঝের দিকে চেয়ে আছে, আর ফিল্ডিং যন্ত্রণায় মুখ বিকৃত করে হতভম্বের মতো বসে আছে। তার চশমার কাছে কোনো তরল পদার্থের ছিটে লেগে তাকে যেন সাময়িকভাবে ধাঁধিয়ে দিয়েছে। ডেক্সটারের দৃষ্টি যেখানে, সেখানে মাথা থাকলানো অবস্থায় পড়ে আছে একটা গোখরো। এর জাত কালকের গোখরো থেকে আলাদা। ইনিও মিশরের অধিবাসী। এর নাম স্পিটিং কোবরা। ইনি ছোবল না মেরে শিকারের চোখের দিকে তাক করে বিষের থুতু দাগেন। এতে মৃত্যু না হলে অন্ধত্ব অবধারিত। ফিল্ডিং বেঁচে আছে তার চশমার জন্য,
আর সাপ বাবাজি মরেছেন থার্নিকপ্টের সঙ্গে হাতিয়ার ছিল বলে। অটোমোটেল থামিয়ে ফিল্ডিংয়ের পিছনে কিছুটা সময় দিতে হলো। বিষের ছিটে চশমার কাচের তলা দিয়ে বাঁ চোখের কোলে লেগেছিল। সেখানে আমার মিরাকিউরাল অয়েন্টমেন্ট লাগিয়ে দিলাম। ব্যাপারটা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। অভিশাপ টভিশাপ নয়, কেউ আমাদের পিছনে লেগেছে। আমরা যখন সরাইখানায় বসে কফি খাচ্ছিলাম সেই সময় গাড়ির জানালা দিয়ে সাপটাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যে এই কাজটা করেছে সে নিশ্চয়ই কায়রো থেকেই এসেছে। আবার যখন রওনা দিলাম তখন অন্ধকার নেমে এসেছে। বাউইতি এখান থেকে আরও 100 কিলোমিটার। ম্যাপে তারপরে আর কোনো রাস্তার ইঙ্গিত নেই। তবে মোটামুটি সমতল জমি পেলে বালি পাথর অগ্রাহ্য করে এই গাড়ি এগিয়ে চলবে যদি সেটার প্রয়োজন হয়। মিনিট 10 চলার পর পথে একই সঙ্গে মানুষ ও জানোয়ারের সাক্ষাৎ মিলল। একটি বছর 15 ছেলে হাতে লাঠি এগিয়ে আসছে রাস্তা ধরে আমাদেরই দিকে। তার পিছনে একপাল গাধা। আমাদের গাড়িটা দেখে হাঁটার গতি কমিয়ে হাত দুটোকে মাথার ওপর তুলে ঝাঁকাতে শুরু করলো ছেলেটা। স্টপ স্টপ সাহেব স্টপ। ক্রোল বাধ্য হয়ে গাড়ি থামালো, কারণ পথ বন্ধ। ব্যাপারটা কি? হেডলাইটের আলোতে ছেলেটির চোখ দুটো জলজল করছে। গাধাগুলোও যেন কেমন অস্থির। হাতছানি দিয়ে আমাদের বাইরে বেরোবার ইঙ্গিত করাতে আমি নামলাম। ছেলেটি দৌড়ে এলো আমার দিকে। পিরমিড সাহেব, পিরমিড। ছেলেটি যে প্রচন্ড রকম উত্তেজিত সেটা তার ঘন ঘন নিঃশ্বাস আর চোখের চাহনি থেকেই বুঝতে পারছি। কিন্তু এখানে পিরামিড কোথায়? জিজ্ঞেস করাতে সে সামনে বাঁয়ে দেখিয়ে দিল। ওগুলো তো পাহাড়, চুনো পাথরের পাহাড়, ওখানে পিরামিড কোথায়? ছেলেটি তবুও বারবার ওই দিকেই দেখায়। তার মানে ওগুলোর পিছনে? ক্রোল জিজ্ঞেস করলো। ছেলেটি মাথা নেড়ে জানিয়ে দিল, হ্যাঁ, ওই পাহাড়গুলোর পেছনে। আমি ক্রোলের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলাম। ইতিমধ্যে বাকি 3 জনও এসে জুটেছে। তাদের বললাম ব্যাপারটা। ফিল্ডিং বলল, আস্ক হিম হাউ ফার। জিজ্ঞেস করাতে ছেলেটি আবার বলল, টিলাগুলোর পেছনে। কত দূর সেটা জিজ্ঞেস করে লাভ নেই, কারণ আমি দেখেছি পৃথিবীর সব দেশেই অশিক্ষিত চাষাভুষোদের দূরত্ব সম্বন্ধে কোনো ধারণা থাকে না। অর্থাৎ পিরামিড এখান থেকে 2 কিলোমিটার হতে পারে, আবার 20 কিলোমিটার হতে পারে। হিয়ার। থার্নিকার পকেট থেকে কিছু খুচরো পয়সা বার করে ছেলেটার হাতে দিয়ে তার পিঠে একটা চাপ্পড় মেরে বুঝিয়ে দিল, এবার তুমি প্রস্থান করো। ছেলেটি মহা উল্লাসে পিরমিট পিরমিট করতে করতে গর্ধব বাহিনী সমেত যে পথে যাচ্ছিল সেই পথেই চলে গেল। আমরা আবার রওনা দিলাম। আকাশে আলোক বিন্দুর সংখ্যা বাড়ছে, তবে চলমান বিন্দু এখনো চোখে কোনো পড়েনি। আমি জানি পিছনের কামরা 3 জনেই জানালায় চোখ গলিয়ে বসে আছে। বেচারা ক্রোলই শুধু রাস্তা থেকে চোখ তুলতে পারছে না। মিনিট 3 যাবার পরই বাঁয়ে চোখ পড়তে দেখলাম ছেলেটা খুব ভুল বলেনি। টিলার আড়াল সরে যাওয়াতে সত্যি একটা পিরামিড বেরিয়ে পড়েছে। সেটা কত দূর বা কত বড় তা বোঝার উপায় নেই, কিন্তু আকৃতি সম্বন্ধে কোনো সন্দেহ নেই। লাইমস্টোনের রুক্ষ স্তূপগুলোর পাশে ওটা একটা পিরামিডই বটে। ইজিপ্টের সব জায়গা দেখা না থাকলেও এটুকু জানি যে এখানে পিরামিড থাকার কথা নয়, আর ভুঁইপোড়ের মতো হঠাৎ গজিয়ে ওঠাটাও ধর্তব্যের মধ্যে নয়। ক্রোলি বলল যে রাস্তা খারাপ হোক না কেন, একবার কাছে গিয়ে জিনিসটা দেখে আসা দরকার। মহাকাশযান সত্যিই যদি আজ রাত্রেই এসে নামে, তাহলে তার সময় আছে এখনো প্রায় 8 ঘন্টা। আর আকাশযান এলে আকাশে তার আলো তো দেখা যাবেই, আজই কোনো চিন্তা নেই। অতি সন্তর্পণে বালি আর এবড়ো খেবড়ো পাথরের উপর দিয়ে অটোমোটেল এগিয়ে চলল পিরামিডের দিকে। শখানেক মিটার যাবার পরই বুঝতে পারলাম যে মিশরের বিখ্যাত সমাধিসৌধগুলির তুলনায় এ পিরামিড খুবই ছোট। এর উচ্চতা 30 ফুটের বেশি নয়। আরও খানিকটা কাছে যেতে বুঝলাম পিরামিডটা পাথরের তৈরি নয়, কোনো ধাতুর তৈরি। ক্রোলের গাড়ির হেডলাইট পড়ে পিরামিডের গা থেকে একটা তামাটে আলো প্রতিফলিত হয়ে পায়ের টিলাগুলোর উপর পড়ছে। ক্রোল গাড়ি থামিয়ে হেডলাইট নিভিয়ে দিল। আমরা 5 জনে নামলাম। ফিল্ডিং এগোতে শুরু করেছে পিরামিডটার দিকে। আমরা তাকে অনুসরণ করলাম। ক্রোল আমার কানে ফিসফিস করে বলল, কিপ ইউর হ্যান্ড অন ইউর গান, দিস মে বি আওয়ার স্পেসশিপ। আমারও অবশ্যই সেই কথাই মনে হয়েছে। গাড়ির ভেতর ছিলাম, তাই আকাশের সব অংশে চোখ রাখতে পারিনি। এই ফাঁকে কখন ল্যান্ড করে বসে আছে কে জানে। সামনে ফিল্ডিং থেমে হাত তুলেছে। বুঝতে পারলাম কেন। শরীরের একটা উত্তাপ অনুভব করছি। সেটা স্পেসশিপটা থেকেই বেরোচ্ছে।
তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই নৈঃশব্দ কেন? আলো নেই কেন? নাম্বার কোনো শব্দ পায়নি কেন? আর উত্তাপের কারণ কি এই যে এরা আমাদের কাছে আসতে দিতে চায় না? কিন্তু না, তা তো নয়। উত্তাপ কমে আসছে দ্রুত বেগে। আবার আমরা পা টিপে টিপে এগিয়ে চললাম পিরামিডটার দিকে। মাথার উপরে আকাশ জুড়ে ছায়াপথ দেখা দিয়েছে। মরু অঞ্চলের রাতের আকাশ আমার চিরকালের বিস্ময়ের বস্তু। 1 3 7 11 17 23। ফিল্ডিং মৌলিক সংখ্যা আওড়াতে শুরু করেছে। অবাক হয়ে দেখলাম পিরামিডের গায়ে অসংখ্য আলোকবিন্দুর আবির্ভাব আছে। ওগুলো আসলে ছিদ্র। স্পেসশিপের ভিতরে আলো জ্বলে উঠেছে, আর সেই আলো দেখা যাচ্ছে পিরামিডের গায়ে ছিদ্রগুলির ভিতর দিয়ে। 41 47 59। এটা মানুষেরই কণ্ঠস্বর, তবে আমাদের 5 জনের মধ্যে কারণ নয়। এর উৎস ওই পিরামিড। আমরা রুদ্ধশ্বাসে ব্যাপারটা দেখছি, শুনছি আর উপলব্ধি করার চেষ্টা করছি। এবার কথা শুরু হলো। 5000 বছর পরে আবার আমরা তোমাদের গ্রহে এসেছি। তোমরা আমাদের অভিনন্দন করো। ফিল্ডিং তার ক্যাসেট রেকর্ডার চালু করে দিয়েছে। ডেক্সটার ও ক্রোলের হাতে ক্যামেরা, কিন্তু এখনো ছবি তোলার মতো কিছু ঘটেনি। আবার কথা, নিখুঁত ইংরেজি, নিখাত উচ্চারণ, নিটুল কণ্ঠস্বর। তোমাদের গ্রহের অস্তিত্ব আমরা জেনেছি 65,000 বছর আগে। আমরা তখনই জানতে পারি যে তোমাদের গ্রহ আর আমাদের গ্রহের মধ্যে কোনো প্রাকৃতিক প্রভেদ নেই। এই তত্ত্ব আবিষ্কার করার পর তখনই আমরা প্রথম তোমাদের গ্রহে আসি, এবং সেই থেকে প্রতি 5000 বছর এসেছি। প্রত্যেকবারই এসেছি একই উদ্দেশ্য নিয়ে। সেটা হলো পৃথিবীর মানুষকে সভ্যতার পথে কিছুটা এগিয়ে দিতে সাহায্য করা। পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাকাশে আমাদের একটি পর্যবেক্ষণ পোত এই 65,000 বছর ধরে পৃথিবীর অবস্থার প্রতি দৃষ্টি রেখে আসছে। আমরা যখনই এখানে আসি তখন পৃথিবীর অবস্থা জেনেই আসি। আমরা অনিষ্ট করতে আসি না। আমাদের কোনো স্বার্থ নেই। সাম্রাজ্য বিস্তার আমাদের উদ্দেশ্য নয়। আমরা কেবল মানুষের সমস্যার সমাধানের উপায় বাতলে দিয়ে আবার ফিরে যাই। আজকের মানুষ বলতে যা বোঝো, সেই মানুষ আমাদের সৃষ্টি। সেই মানুষের মস্তিষ্কের বিশেষ গড়নও আমাদের সৃষ্টি। মানুষকে কৃষিকার্য আমরাই শেখাই। যাযাবর মানুষকে ঘর বাঁধতে শেখাই। গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, পৃথিবীতে এসবের গোড়াপত্তন আমরাই করেছি। স্থাপত্যের অনেক সূত্র আমরাই দিয়েছি। এই শিক্ষা মানুষ কিভাবে কাজে লাগিয়েছে তার উপর আমাদের কোনো হাত নেই। অগ্রগতির কিছু সূত্র নির্দেশ করার বেশি কিছু করা আমরা আমাদের কর্তব্য বলে মনে করি। মানুষকে আমরা যুদ্ধ শেখাইনি। স্বার্থের জন্য সাম্রাজ্য বিস্তার শেখাইনি। শ্রেণীভেদ শেখাইনি। কুসংস্কার শেখাইনি। এসবই তোমাদের মানুষের সৃষ্টি। আজ যে মানুষ ধ্বংসের পথে চলেছে তার কারণই হলো মানুষ নিঃস্বার্থ হতে শেখেনি। যদি শিখত তাহলে মানুষ নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারত। আজ আমরা তোমাদের হাতে যা তুলে দিতে এসেছি তার সাহায্যে মানব জাতির আয়ু কিছুটা বাড়তে পারে। সেটা কি, সেটা বলার আগে আমরা জানতে চাই তোমাদের কিছু জিজ্ঞাস্য আছে কিনা। আছে, চেঁচিয়ে উঠল ক্রোল। করো প্রশ্ন। তোমরা মানুষেরই মতো দেখতে কিনা সেটা জানার কৌতূহল হচ্ছে, বলল ক্রোল। তোমাদের গ্রহের আবহাওয়া যদি পৃথিবীর মতোই হয় তাহলে তোমাদের একজনের বাইরে বেরিয়ে আসতে কোনো বাধা নেই নিশ্চয়ই। ক্রোল তার ক্যামেরা নিয়ে রেডি। উত্তর এলো, এটা সম্ভব নয়। কেন? ক্রোলের অবাক প্রশ্ন। কারণ এই মহাকাশযানে কোনো প্রাণী নেই। আমরা 5 জনেই স্তম্ভিত। প্রাণী নেই? ফিল্ডিং প্রশ্ন করল। তার মানে কি? কারণ বলছি। একই বছরের মধ্যে একটি প্রলয়ঙ্কর ভূমিকম্প একটি বিশাল উল্কাখণ্ডের সঙ্গে
সংঘর্ষের ফলে আমাদের গ্রহ থেকে প্রাণী লোপ পায়। অবশিষ্ট আছে কয়েকটি গবেষণাগার ও কয়েকটি যন্ত্র, যার মধ্যে একটি হলো এই মহাকাশযান। দুর্যোগের 10 বছর আগে দুর্যোগের পূর্বাভাস পেয়ে আমাদের বিজ্ঞানীরা পূর্ব পরিকল্পিত পৃথিবী অভিযানের সব ব্যবস্থা করে রেখে গিয়েছিলেন। এই অভিযান সম্ভব হয়েছে যন্ত্রের নির্দেশে। আমি নিজে যন্ত্র। এই আমাদের শেষ অভিযান। এবার আমি প্রশ্ন করলাম, তোমাদের এই শেষ অভিযানের উদ্দেশ্য কি জানতে পারি? বলছি, শোনো। উত্তর এলো পিরামিডের ভিতর থেকে। তোমাদের 4টি সমস্যার সমাধান করে দিয়ে যাচ্ছি আমরা। 1, ইচ্ছে মতো আবহাওয়া বদলানো, যাতে খরা বা বন্যা কোনোটাই মানুষের ক্ষতি না করতে পারে। 2, শহরের দূষিত বায়ুকে শুদ্ধ করার উপায়। 3, বৈদ্যুতিক শক্তির বদলে সূর্যের রশ্মিকে যৎ সামান্য ব্যয়ে মানুষের ব্যাপক কাজে লাগানোর উপায়। এবং 4, সমুদ্রগর্ভে মানুষের বসবাস ও খাদ্য উৎপাদনের উপায়। যে হারে পৃথিবীর লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর 500 বছর পরে শুকনো ডাঙায় আর মানুষ বসবাস করতে পারবে না। এই 4টি সূত্র ছাড়াও শুধু মানুষের জ্ঞান বৃদ্ধির জন্য পৃথিবীর গত 65,000 বছরের বিবরণ আমরা দিয়ে যাচ্ছি তোমাদের। সূত্র এবং বিবরণ কি লিখিতভাবে রয়েছে? প্রশ্ন করলো ফিল্ডিং। হ্যাঁ, তবে লেখার ব্যাপারে মিনিয়েচারাইজেশনের সাহায্য নেওয়া হয়েছে। 7 বছর আগে আমাদের গ্রহে দুর্ঘটনার পর থেকে পৃথিবীর সঙ্গে আমাদের যোগসূত্র ক্ষীণ হয়ে এসেছিল। আশা করি এই বছরে মিনিয়েচারাইজেশনে তোমরা অনেক দূর অগ্রসর হয়েছি বই কি, বলে উঠল ক্রোল। গণিতের জটিল অঙ্কের জন্য আমরা এখন যে ক্যালকুলেটর ব্যবহার করি তা একটা মানুষের হাতের তেলোর চেয়ে বড় নয়। বেশ, এবার লক্ষ্য করো, মহাকাশযানের গায়ে একটি দরজা খুলে যাচ্ছে। দেখলাম জমি থেকে মিটারখানেক ওপরে পিরামিডের দেওয়ালে একটা ত্রিকোণ প্রবেশদ্বারের আবির্ভাব হল। যান্ত্রিক কণ্ঠস্বর বলে চলল, মহাকাশযানের ভিতরে একটি টেবিল ছাড়া আর কোনো আসবাব নেই। সেই টেবিলের উপর একটি স্বচ্ছ আচ্ছাদনের নিচে যে বস্তুটি রয়েছে তাতেই পাওয়া যাবে 4টি সমস্যার সমাধান ও পৃথিবীর গত 65,000 বছরের ইতিহাস। তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন প্রবেশদ্বার দিয়ে ঢুকে আচ্ছাদন তুলে বস্তুটিকে নিয়ে বেরিয়ে আসা মাত্র মহাকাশযান ফিরতি পথে রওনা দেবে। তবে মনে রেখো, সমাধানগুলি সমগ্র মানবজাতির মঙ্গলের জন্য। এই বস্তুটি যদি কোনো স্বার্থপর ব্যক্তির হাতে পড়ে তাহলে... কণ্ঠস্বর থেমে গেল, কারণ মাঝখানেই চোখের পলকে আমাদের সকলের অজান্তে অন্ধকার থেকে একটি মানুষ বেরিয়ে এসে তীর বেগে মহাকাশযানে প্রবেশ করে আবার তৎক্ষণাৎ বেরিয়ে এসে অন্ধকারে মিলিয়ে গেছে। পর মুহূর্তে দেখলাম ত্রিকোণ প্রবেশদ্বারটি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে একটা গগনভেদী হাহাকারের মতো শব্দ করে পিরামিড মিশরের মাটি ছেড়ে শূন্যে উত্থিত হল। আমরা 5 হতভম্ব অভিযাত্রী অপরিসীম বিস্ময়ের সঙ্গে দেখলাম একটি চতুষ্কোণ জ্যোতি ছায়াপথের অগণিত নক্ষত্রের ভিড়ে মিলিয়ে যাচ্ছে। একটা গাড়ি স্টার্ট দেওয়ার শব্দে আমরা সকলে আবার সম্বিত ফিরে পেলাম। গাড়িটা আমাদের নয়, শুনে মনে হচ্ছে জিপ, এবং সেটা রওনা দিয়ে দিয়েছে। কাম অ্যালং, চাবুকের মতো আদেশ এলো ক্রোলের কাছ থেকে। সে তার অটো মোটেলের দিকে ছুটেছে। 1 মিনিটের মধ্যে আমাদের গাড়িও ছুটে চলল রুক্ষ মরুভূমির উপর দিয়ে। কোন দিকে গেল জিপ? রাস্তায় গিয়ে তো উঠতেই হবে তাকে। শেষ পর্যন্ত একটা কান ফাটা সংঘর্ষের শব্দ ও ক্রোলের গাড়ির তীব্র হেডলাইট জিপটার হদিশ দিয়ে দিল। হেডলাইট না জ্বালিয়েই মরিয়া হয়ে ছুটে চলেছিল সেটা, আর তার ফলেই জমিতে পড়ে থাকা প্রস্তরখণ্ডের সঙ্গে সজোরে সশব্দ সংঘাত। আর তারা নেই। তাই সাবধানে চালিয়ে নিয়ে গিয়ে ক্রোল তার গাড়িটাকে জিপের 10 হাত দূরে দাঁড় করালো। আমরা 5 জনে নেমে এগিয়ে গেলাম। জিপের দফা শেষ। সেটা উল্টে কাত হয়ে পড়ে আছে বালি আর পাথরের মধ্যে, আর তার পাশে রক্তাক্ত দেহে পড়ে আছে 2 জন লোক। একজন স্থানীয়, সম্ভবত গাড়ির চালক, আর অন্যজন তার্নিক্রপ্টের টর্চের আলোয় তাকে চেনা গেল। তিনি হলেন মার্কিন ধনকুবের ও শখের প্রত্নতত্ত্ববিদ গিডিয়ন মর্গেনস্টার্ন। সাপ ও শকুনের রহস্য মিটে গেল। কার্নাক হোটেলের ম্যানেজার নাহুমের সঙ্গে এনার স্বর ছিল নিঃসন্দেহে।
স্বার্থান্বেষণের পথে যাতে কোনো বাধা না আসে, তাই আমাদের হটাবার জন্য এত তোড়জোড়। এটা বেশ বুঝতে পারছি যে মর্গেনস্টার্নের মৃত্যু হয়েছে প্রাচীন মিশরের কোনো দেবতার অভিশাপে নয়, তার উপর অভিশাপ বর্ষণ করেছে ছায়াপথের একটি বিশেষ নক্ষত্রমণ্ডলে অবস্থিত একটি বিশেষ গ্রহ। লোকটার পকেটে ওটা কি? ক্রোল এগিয়ে গিয়ে মর্গেনস্টার্নের কোটের পকেট থেকে একটি জীর্ণ কাগজের টুকরো টেনে বার করলো। সেটা যে মেনেফ্রুর প্যাপারাইসের ছেঁড়া অংশ সেটা আর বলে দিতে হয় না। কিন্তু এছাড়া আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, মর্গেনস্টার্নের মুঠো করা ডান হাতটা বালির উপর পড়ে আছে, আর সেই মুষ্টিবদ্ধ হাতের আঙুলের ফাঁক দিয়ে একটা নীল আভা বেরিয়ে পাশের বালির উপর পড়ছে। ফিল্ডিং এগিয়ে গিয়ে মুঠোটা খুলল। এই কি সেই বস্তু যার মধ্যে ধরা রয়েছে মানবজাতির 4টি প্রধান সংকটের সমাধান আর পৃথিবীর 65,000 বছরের ইতিহাস? ফিল্ডিং তার ডান হাতের তর্জনী আর বুড়ো আঙুলের মধ্যে ধরে আছে একটি দেদীপ্যমান প্রস্তরখণ্ড, যার আয়তন একটি মটর দানার অর্ধেক। 27শে নভেম্বর, গিরিডি। এই আশ্চর্য পাথরের টুকরোর মধ্যে কি করে এত তথ্য লুকিয়ে থাকতে পারে, সেটা যদি কেউ বের করতে পারে তো আমি পারবো। এই বিশ্বাসে আমার 4 বন্ধু সেটা আমাকেই দিয়ে দিয়েছে। আমি গত 2 সপ্তাহ ধরে আমার গবেষণাগারে অজস্র পরীক্ষা করেও এটার রহস্য উদ্ঘাটন করতে পারিনি। আমি বুঝেছি আরও সময় লাগবে, কারণ আমাদের বিজ্ঞান এখনও এতদূর অগ্রসর হয়নি। পাথরটা আপাতত আমার ডান হাতের অনামিকায় একটি আংটির উপর বসানো রয়েছে। রাতের অন্ধকারে যখন বিছানায় শুয়ে এটার দিকে দেখি, তখন এই অপার্থিব রত্নখণ্ড থেকে বিচ্ছুরিত নীলাভ আলো আমাকে আজীবন অক্লান্ত গবেষণার সাহায্যে মানুষের মনের অন্ধকার দূর করার প্রেরণা যোগায়।